পিনাকি ভট্টাচার্য ও ইলিয়াস হোসেন টাকার বিনিময়ে গুজব ও প্রোপাগান্ডা ছড়ায়। অভিযোগ প্রতিমন্ত্রী নুরুল হক নূরের। নুরুল হক নূর তার ফেসবুক পোস্টে লেখেন, জুলাই পরবর্তী জামাতি এজেন্ট হিসেবে কাজ করছে তারা। এই জামাত শিবিরের মতো উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। জামাত শিবির আওয়ামী লীগ নিষিদ্ধ করে গিয়েছে, সেই নিষিদ্ধ অন্তর্বর্তীকালীন সরকার তুলেছে, কিন্তু এখন যেহেতু নির্বাচিত সরকার, এই সরকারকেও সেই বিষয়ে ভাবতে হবে। প্রয়োজনে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করে এই জামাত শিবিরের মতো উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। ভিপি নুরু সাহেব, জামাত ইসলামকে গালি দিয়ে আপনি হিরো সাজতে চাচ্ছেন, আপনি জিরো হয়ে যাবেন, সময় বেশি বাকি নাই। বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে সমালোচনা থাকতে পারে, কিন্তু মনে রাখবেন বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশের সন্ত্রাসের রাজনীতি করে না। বাংলাদেশ জামাত ইসলাম চাঁদাবাজের রাজনীতি করে না। বাংলাদেশ জামাত ইসলাম সামসা তেলবাজদেরকে নিয়ে রাজনীতি করতে চায় না। এটাই হচ্ছে জামাতের মাইনাস পয়েন্ট। বাংলাদেশের নতুন নতুন রাশেদ খান, মেনন, হাসানুল হক ইনুর মতো সার্বুকেরা জন্ম হচ্ছে। এদের থেকে যদি এখনই সাবধান না থাকে, এই দেশটা একটা সময় ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। হাসিনা যে কথাগুলো বলতো, ওই একই কথাগুলো তো ভিপি নুর সাহেব আপনি বলতেছেন। আপনি বলতেছেন এই জামাতকে নিষিদ্ধ করতে হবে, ছাত্র শিবিরকে নিষিদ্ধ করতে হবে। ওই একই কথা কিন্তু বইলা দিল্লিতে চলে গেছে। কি রে নুরু পাগলা, তোর নিয়ে সাংবাদিক ইলিয়াস ভাই নিউজ করছে, আর সেই রাত জামাত ইসলাম ছাত্র শিবিরের ওপর যাচ্ছিস? হ্যাঁ, পাশার কাপড় থাকবে না বলো। ভিপি নুর ওরফে পিপিনুল বা বিপুল ভাইয়ার অবস্থা 12টা বেজে গেছে। মাথা খারাপ হয়ে গেছে, অস্থির হয়ে গেছে, চারদিকে তোলপাড় লেগে গেছে, গণ অধিকার পরিষদের ঘরে আগুন লেগে গেছে। ভিপিনুরের রাজনৈতিক ক্যারিয়ার প্রায় শেষ। দর্শক, এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ। দর্শক শ্রোতা, ভিডিওর শুরুতেই আশা করি আপনারা ভিডিওর ছোট্ট ছোট্ট কিছু ক্লিপস দেখেছেন, আর হ্যাঁ, সেগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আসলে আজকের এই ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই দর্শক, আপনাদেরকে বলতে চাই আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি আপনারা দেখবেন। হ্যাঁ, অনেক কিছু জানতে পারবেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। কথা বাড়াবো না ভাই, কথা বাড়াবো না, সরাসরি মূল আলোচনায় চলে যাব বা মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন তাইলে একটা লাইক দিয়ে আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। আসসালামু আলাইকুম। সাংবাদিক ইলিয়াস হোসেন বনাম ভিপি নুর। বহুত আগে যখন আমরা এই কন্টেন্ট ক্রিয়েশন লাইনে যোগ দিলাম, তখন সাংবাদিক ইলিয়াস, ভিপি নুর দুজনের মধ্যে খুবই ভালো সম্পর্ক ছিল। সম্ভবত এটা 2018 সালের আগে পড়ার কিছু গল্প। তো সময় যত গড়িয়েছে, গতকালকে ভিপি নুরকে নিয়ে সাংবাদিক ইলিয়াস যে তথ্যগুলো দিয়েছে, মানুষের মধ্যে একটা পারসেপশন তৈরি হয়েছে যে আসলে এই জুলাই অভ্যুত্থান কাদেরকে আঙ্গুল ফুলে কলা গাছ বানিয়েছে। ভিপি নুরের মতন একজন ব্যক্তি যিনি আওয়ামী লীগের দয়ায় ভিপি হয়েছিল, এটা তো আমরা সকলেই জানি। আমি ভিপি নুরকে নিয়ে অনেকগুলো ভিডিও করছিলাম, তখনও বলছিলাম যে ওনাকে মনে হয় জায়গাগুলো অনেকটাই আসলে প্রো সার্ভিস তিনি দিচ্ছেন। তো যাই হোক, যখন সেই ভিপি নির্বাচনটা হয়েছিল, আপনাদের খেয়াল থাকার কথা, সেই ভিপি নির্বাচনে নূর একমাত্র তার টিমের মধ্যে তিনি ভিপি নির্বাচিত হলেন, আর বাকি পুরো টিমটাই ছিল ছাত্রলীগের। এরপরে অনেকেই পুনরায় নির্বাচন দাবি করলেও ভিপি নূর তখন কিন্তু বিষয়টা নিয়ে বলছিলেন জানা না, তার যেই ভিপি পদের নির্বাচনটা এইটা সুষ্ঠু হয়েছে, আর বাকিগুলোতে ছাত্রলীগ ট্যাম্পারিং করছে অথবা জালিয়াতি করছে। এরপরে বিভিন্নভাবে নূরের বিভিন্ন অ্যাক্টিভিটিস বিকাশকে কেন্দ্র করে তারা ওই যে সম্ভবত আমতারেক অথবা রাশেদ, আমার নামটা সঠিক খেয়াল নেই, বাট দুজনের একজনকে হবে যে আমাদের প্রবাসীদের স্ত্রীদেরকে ফেসবুকে আহ্বান করছিল, আপনাদের স্বর্ণটন যা আছে বেচা বা যে ডিপোজিট যা আছে এগুলো কিছু ভেঙ্গা আপনারা আমাদেরকে ফান্ডিং করেন, আমরা রাষ্ট্রকে সার্ভ করবো। রাষ্ট্রকে এখন সার্ভ করছে রাশেদের মতন লোকেরা, যারা এলাকাতে মেম্বার ইলেকশনে পাশ করবে না, তারা কিন্তু এখন বড় বড় পদে বসে গেছে। আর বিপিন সাহেব তো তিনি মন্ত্রী হয়ে গেছেন। মন্ত্রী হওয়ার পর তিনি দাবি করছেন যে না ভাই, এত অল্প টাকা বেতনে আসলে একটা মন্ত্রীর পেট চলে না, মিনিমাম 10 লক্ষ টাকা বেতন দেওয়া উচিত, আরো সুযোগ সুবিধা দেওয়া উচিত। এই নুরু তিনি দীর্ঘদিন কথা বলছেন গণতন্ত্রের, দীর্ঘদিন কথা বলছেন চষাচষির, কিন্তু এখন তিনি যখন একটা জায়গায় বসছেন, তিনি রাষ্ট্রীয় সুযোগ সুবিধাকে আরো কয়েক গুণ বাড়ানোর কথা বলছেন। অভিযোগ অনেক কিছু তার বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস তুলে এনেছেন। এখন এই যে দ্বন্দ্বগুলোর একটা মূল কারণ আমি যাচাই করছিলাম, অনেকগুলো রেফারেন্স ঘাটছিলাম। তো সর্বশেষ যেখান থেকে আসলে শুরুটা 2021 সালে ভিপি নুরের একটা বক্তব্যকে কেন্দ্র করে। ভিপি নুর কিন্তু তখন কথা বলে দেখবেন যে মুখের ব্যালেন্স ট্যালেন্স থাকে না, মানে তিনি যে ডাকসুর একজন ভিপি ছিলেন, কথাবার্তাতে ওইরকম বোঝা যায় না, মাঝে মাঝে 2-4টা ভালো কথা বলে। যাই হোক, 2021 সালে নূরের একটা ফেসবুক বক্তব্যকে কেন্দ্র করে সম্ভবত সাংবাদিক ইলিয়াস হোসেন তার বিরুদ্ধে একটা মামলা করছিল। 2023 সালে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে অভিযোগপত্র গ্রহণের প্রয়োজনীয় উপাদান না থাকায় মামলাটি খারিজ করে, অর্থাৎ আওয়ামী লীগের সময় মামলাটা রুজু হয় না। এখন এই বিষয়টা আমি বেশ কয়েকটা তথ্য ঘাটাঘাটির পর আমার সামনে আসলো, সঠিক তথ্য হয়তো সাংবাদিক ইলিয়াস জানবেন, তিনি কিন্তু তার ভিডিওতে আবার এই কথাটা বলেন না। এখন ভিপি নুরের তার যে রাজনৈতিক উত্থান বা অর্থনৈতিক উত্থান, এ নিয়েও কিন্তু সাংবাদিক ইলিয়াস সবচেয়ে বেশি খোঁচরা মারছেন যে লঞ্চে কইরা গাট্টি বুসকানি আইসা, তারপর যে রাতারাতি তার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন, এখন তিনি হেলিকপ্টারে ঘুরেন, তারপরে হচ্ছে দুবাই গিয়ে তিনি 5 স্টার হোটেলে থাকতে চান, টাকা ব্যাপার না। আর 2009 সালে 19 সালে ডাকসুর ভিপি হওয়ার পর নূর এবং তার পরিবারের যে জীবনযাত্রা এবং সম্পদের দৃশ্যমান পরিবর্তন, এগুলো নিয়েও তিনি অভিযোগ তুলেছেন যে কোপাচ্ছে শামসু, টাকা কি বাচ্চু দিচ্ছে নাকি অন্য কেউ দিচ্ছে।
নূর এবং তার পরিবারের হেলিকপ্টার যেই ইদানিং ব্যবহারের একটা বিষয় অনেকের সামনে আসছে, এটা নিয়েও প্রশ্ন আসছে যে আসলে এই টাকার উৎসটা কোথা থেকে আসে। তো নূরের যে বক্তব্য, 2024 সালে সরকার পতনের পর অনলাইন যোদ্ধা প্লাস যারা বাংলাদেশে থাকা যোদ্ধারা ছিলেন তাদের মধ্যে একটা ডিভাইডেশন হয়, বিশেষ করে সাংবাদিক ইলিয়াসের সাথে অনেকের ডিভাইডেশন হয়। তো তৎকালীন প্রেক্ষাপট থেকে আজকের দিন পর্যন্ত পিনাকি এবং ইলিয়াস তাদের মধ্যে একটা কম্বো থাকলেও বাকিদের মধ্যে কিন্তু একটা ডিভাইডেশন হয়ে গেছে। তো সেখান থেকে সাংবাদিক ইলিয়াস যখন সরকার পরিবর্তনের পর বিভিন্ন ভিডিও বানাচ্ছিলেন, নূর তখন ইলিয়াস এবং পিনাকিকে সার্ফ এক্সেল দিয়ে বারবার ধুচ্ছিলেন, মানে নানান কথা বলতেছিলেন, যারা খালি সারা বাংলাদেশে ভেজালি লাগাই রাখতে চায়, এরা এই দেশটারে কখনো শান্ত দেখতে চায় না, বিদেশি বসে বসে এরা মনে করে কলে টিপ দিব এখানে আর পানি পড়বে, বাংলাদেশে কেউ জিয়াফতের গরু খাবে, কেউ গিয়া এই অফিস ভাঙচুর করবে, ওই কাজ করবে। অর্থাৎ তারা তাদের এজেন্ডাগুলো বিদেশ দিয়ে বৈশা তাদের যে মানে গান্ডু ফলোয়ার আছেন নূরের ভাষায়, তো তাদেরকে দিয়া তারা আসলে বিদেশ থেকে বসে এক ধরনের গডফাদারগিরি চালাইতেছে, ইউনুসের সময় চালাইছে। সো সামনের দিকে এটা চলবে না, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মামলা করার হুঁশিয়ারি পর্যন্ত ভিপি নূর দিয়েছিলেন। অর্থাৎ দুইটা পক্ষের মধ্যে যেটা মূল সমস্যা সেটা হচ্ছে কর্তৃত্ব। সাংবাদিক ইলিয়াসের মধ্যেও আছে যে তিনি বিদেশ থেকে অনেকটা মানে কর্তৃত্ব প্রভাব তৈরি করতে চান, পিনাকি তো আছেই, আবার ভিপি নূর দেশে বসে সেও কর্তৃত্ব প্রভাব তৈরি করতে চায়। বিষয়টা আসলে কর্তৃত্ব এবং প্রভাবের খেলাখেলি। আবার ধরেন সাংবাদিক ইলিয়াসের অনেক অপছন্দের মানুষ আছে যাদেরকে ভিপি নূর সাপোর্ট করে টেকনিক্যালি, আপনার যেমন তৌহিদ আফ্রিদি থেকে শুরু করে অনেকেই সাপোর্ট করছে, এগুলো নিয়ে কিন্তু আবার তাদের মধ্যে ভেতরকার আরেকটা দ্বন্দ্ব আছে। তো সব কিছু মিলিয়ে এখানে মূল যে ইস্যুটা আপনার আমার কাছে মনে হয়েছে এটা অনলাইন অফলাইন একটা যে ক্ষমতা কর্তৃত্ব, এটার একটা দ্বন্দ্ব। তবে ভিপি নূরের কথাবার্তা, তারপরে হচ্ছে তার যে বিভিন্ন অ্যাটিটিউড, মানে এগুলো কিন্তু অনেকটা আগে থেকেই অনেকে বলতে যে ছাপড়ি টাইপ। তবে আমার কাছে তারা ছাপড়ি মনে হয় নাই, মনে হয়েছে যে তিনি আসলে যে জায়গাটা হোল্ড করেন ওই জায়গাটা পর্যন্ত যাওয়ার পরে তার যে কথাবার্তা, বাচন ভঙ্গি অথবা স্পিচ অফ ডেলিভারি, যেটা তিনি কথা বলেন, সামনের মানুষটাকে নিয়ে যখন কথা বলেন, সামনে যে মানুষটা আছে তাকে যথেষ্ট হেয় প্রতিপন্ন করার ছোট করার চেষ্টা করেন। আর আজকের দিনে সাংবাদিক ইলিয়াস এই 30 মিনিট প্লাস একটা ভিডিও করে ভিপি নূরে আসলে ঢাইলা দিছে। এখন এই ভিডিও প্রকাশের পর ভিপি নূরের দাবি হচ্ছে যে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি গংরা তারা বাংলাদেশের রাজনীতিবিদদের নিয়ে কন্টেন্ট তৈরি করে দুই কারণে, অর্থনৈতিক ইস্যু প্লাস ডলার কামানোর, অর্থাৎ আমরা যারা ভিডিও বানাই 2-4 পয়সা গরিব মানুষ আপনারা দেখতে পাই, ওইটা যেন বেশি বেশি ওরা ভিডিও দেখে হয়। দ্বিতীয়ত টাকার বিনিময়ে যে কথাগুলা মানে তাদের বিরুদ্ধে যে কথাগুলো বলছে, এখানে টাকা খাচ্ছে। তবে সাংবাদিক ইলিয়াস সম্পর্কে আমি যতটুকু চিনি, এই লোকটার কম বেশি আগে করা পরিচয়টা দীর্ঘদিন ছিল, টাকা দিয়ে সাংবাদিক ইলিয়াসকে কিনা যাবে না, এটা হচ্ছে বাস্তবতা। আপনি বি অনেস্টলি যেটা সাংবাদিক ইলিয়াসের সাথে আপনি কথা দিয়ে তারা কিনতে পারবেন, হয়তো পজিটিভ নেগেটিভ একটা সম্পর্ক থাকলে, কিন্তু টাকা খাইয়া ইলিয়াস ভিডিও বানাবে, এই নূরের এই হাস্যকর কথা আসলে কেউই বিশ্বাস করবে না। এমনকি তাদের দাবি জুলাই পরবর্তী সময়ে জামাতের এজেন্ট হিসাবে ভিপি নূর বক্তব্য দিচ্ছে যে সাংবাদিক ইলিয়াস কাজ করছে, এটা সত্য। সাংবাদিক ইলিয়াস প্রকাশ্যে যখন এই অবস্থানটা নিছিল ইউনুসের পতনের পর বা মানে নির্বাচনের আগ মুহূর্তে, তখন তার পুরোটা অবস্থান কিন্তু জামাতের পক্ষেই ছিল, প্রকাশ্যে তিনি অনেক জায়গায় গিয়েছেন। তো অন্তরে অন্তরে কি সেটা আসলে আমরা জানতাম না, ভিপি নূরের দাবি হচ্ছে এটা। আর গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা আছে সব তো বিকাশ, তো এই বিকাশদের পিছনে আপনার ইলিয়াস এবং পিনাকি তাদের পেছনে লেগে আছে। এটা নিয়ে লাগতেই পারে, যেহেতু পাবলিক ফান্ড আপনারা পাবলিক থেকে আনতেছেন, শুনলাম আমরা এসি টাকা নাই, অফিসের ভাড়া দেওয়া হয়, অর্থাৎ নানান বিষয় নিয়ে এই ঝামেলাগুলো আসলে পাকাইছে। তো মূল এখানে আমার কাছে মনে হয়েছে যে কর্তৃত্বের জায়গা থেকে দুই মানে কি বলেছে বাঘ মহিষ, বা যার কাছে বাঘ লাগে। ক্যামেরা স্টার্ট করে দিছো তুমি? পাগল নাকি রে ভাই তুই? আমি গানটা শুনতেছি, ক্যামেরা স্টার্ট করে দিছো, ধর্মিয়া তুমি আসলেও ভালো হইবে না, তোমাকে বাদ দিয়ে দেবো, বুঝছো? আমি সুনীল থেকে পাঠিয়ে দেবো, দেখো আবার ঢাকায় পাঠিয়ে দেবো। হ্যাঁ তো কি করুন? আসসালামু আলাইকুম। আজকে আমি দুইজন বাংলাদেশের স্বনামধন্য রাজনীতিবিদ তাদের নিয়ে কথা বলবো। একজন হলো নুর ইসলাম নূর, নুরুল হক নূর, আরেকজন হলো রাশেদ খান মেনন। না সরি, রাশেদ খান মেনন না, ওই একই টাইপের আর কি। রাশেদ খান মেনন হলো আওয়ামী লীগের সময় ছিল, এখন হলো রাশেদ খান। এই দুজন সম্পর্কে একটু কথা বলতে চাই, কারণ এই দুজনকে এখন বাংলাদেশের সবাই বলতেছে দুই বাটপার। আমি যদিও বাটপার এখনো বলবো না, কারণ বুঝতেই তো পারেন ভাই, সরকারের দলে আছে, 2 দিন পরে দেশে যাই, কোন সময় 2টা মাইট পিট দেয়, কিন্তু যার সত্য তা তো বলতে হবে, তাই না? ওটা তো না বললে কোনো উপায় নেই। ভালো পাবলিক তাদেরকে বাটপার বলে, আপনি তাদেরকে বাটপার বলতে পারেন, কিন্তু আমি কন্টেন্ট ক্রিয়েট করতে এসে তাও কাউকে গালাগালি করাটা ঠিক না। যেমনটি মনে করেন নূর সম্বন্ধে আজকে কেউ যদি বাজে কথা বলে, আমার ইচ্ছা হয় তার টেকনি ভেঙে দিই, হ্যাঁ। কিন্তু যখনই আবার ওই যে নূরের অপকর্মের কথাগুলো শুনি, ইলিয়াস হোসেন যেভাবে তুইলা ধরছে, এগুলো শুনলে মনে হয় ভাঙুক, পাবলিকের কি টেকনি ভাঙুক, তারই টেকনি ভাঙা দরকার। যদিও নূর সাহেব এটার প্রতিবাদ করতেছে, সে তো মানে বদ্ধ উন্মাদ হয়ে গেছে, না সব বদ্ধ উন্মাদ হয়ে গেছে, সে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা বইলা বেড়াইতেছে, লাভ হবে না। কারণ ইলিয়াস হোসেনের যে কন্টেন্টটা আপনারা সবাই দেখছেন, অত্যন্ত মানে পপুলার হয়ে গেছে কন্টেন্টটা, খুব অল্প সময় দেখলাম মিলিয়নের উপরে ভিউ হয়ে গেছে। তারপরে মানুষ পছন্দ করতেছে, মানুষ পরচর্চা পছন্দ করে সেইটা না, মানুষ কি দেখতেছে জানেন? দেখতেছে যে এই নুরুল হক নূরকে আমরা কি ভাবতাম, সেই 18 কোটা আন্দোলনের সময় যখন ঢাকা ইউনিভার্সিটিতে সে ভিপি ছিল, তখন তার প্রতি কিরকম শ্রদ্ধা ছিল বাংলাদেশের মানুষের, আর এখন কোথায় রয়ে গেছে।
ইলিয়াস হোসেন তো যে সমস্ত কথাবার্তা বলছে তার চেয়ে বেশি সে তো তার প্রত্যেকটা এভিডেন্স দিয়ে কথা বলছে। এখন নূর সাহেবের যারা লোকজন আছে তারা কন্টেন্ট বাইরে আছে, দেখতেছি যে বলতেছে ইলিয়াস হোসেন বাংলাদেশের সবার সম্বন্ধে কথা বলে, কোনো প্রমাণ নাই, কিচ্ছু নাই, বইলাই বেড়ায়, এটাই তার কাজ। কিন্তু ভাই ইলিয়াস হোসেন তো এই কন্টেন্টে মোটামুটি সেই সমস্ত লোকের ইন্টারভিউ করছে যে সমস্ত লোক পটুয়াখালীতেই থাকে, এবং যে সমস্ত ছেলেপেলে প্রবাস থেকে তার সম্পর্কে বলছে তারা তো এখনো জীবিত আছে। নূর সাহেবের এটা প্রমাণ করতে বলেন। যারা প্রবাসী আছে তাদের কথা বাদ দিলাম, যারা দেশে আছে তারা যারা ইন্টারভিউ দিচ্ছে ওই এলাকার লোকজন, হাসান মামুন ছাড়া, হাসান মামুন সাহেব তো বিএনপির একজন ডাক সাইডি নেতা ছিল, তাকে নমিনেশন দেয় না, এটা চারজন পার্টির ব্যাপার। হাসান মামুন তো একজন মানে নাম করা ছাত্র নেতাও ছিল ঢাকা ইউনিভার্সিটিতে এক সময়, তাই না? তার কথা বাদ দিলাম। অনেকে বলতেছে হ্যাঁ হাসান মামুন তো বলবেই নূর সম্পর্কে, কারণ হাসান মামুন তো নূরের প্রতিদ্বন্দ্বী ছিল। ওকে, লিভ হাসান মামুন। বাকি যারা বলছে তাদেরকে ব্যাপারে কি বলবেন? যে অনেক প্রবাসী এসে কথা বলতেছে যে আমরা এইভাবে টাকা দিচ্ছি, এইভাবে টাকা দিচ্ছি, তারপরে দল থেকে আমরা বাইরে গেছি, তারা মিথ্যা কথা বলতেছে। আচ্ছা, প্রবাসীদের ধরতে পারবেন না? ওই এলাকার যারা ইন্টারভিউ দিছে এই 15 মিনিটসের, যদি 15 মিনিটস নাম দেওয়া ঠিক করে, এটা 1 ঘন্টার অনুষ্ঠান করছে, প্রায় 47 মিনিটস, যে আগে 15 মিনিটসে যারা ইন্টারভিউ দিচ্ছে তাদেরকে আনেন নূর সাহেব, আপনি তো এলাকার এমপি, তাদেরকে দিয়ে ইন্টারভিউ দেওয়ান, তাদেরকে দিয়ে আবার বলান গণমাধ্যমে আইসা যে এরা সব মিথ্যা কথা বলছে। পারবেন না, পারার কিচ্ছু নাই। টাকা দিলেই সবাই আসা আপনার পক্ষে বলবে। প্রবাসীদের কথা ছেড়ে দিলে, প্রবাসীরা তো প্রবাসী আছে, তাদের তো আনতে পারবেন না, দেশের গুলোরে আনেন, এটা প্রমাণ করেন। আর প্রবাসীরাও তো আপনার দিকে খুব একটা খুশি না, জানেন? যারা আপনার দল করতো তাদের কথা বাদ দিলাম, যারা আপনার দল করে না নর্মাল প্রবাসী, তারা সব আপনার দিকে খেপা। কেন খেপা আপনি জানেন? আপনি কিছুদিন আগে কি বলছেন একটা পডকাস্টে এসে, তাকে আপনাকে জিজ্ঞেস করা হলো প্রবাসীদের কেন আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রী হওয়ার পর কেন প্রচুর পরিমাণ প্রবাসীকে আপনি প্রবাসে পাঠাতে পারছেন না চাকরি নিয়ে? আপনার উত্তর ছিল প্রবাসীরা, বাংলাদেশিরা যারা যায় বিদেশে, এরা সব কাজে ফাঁকি দেয়, এরা সব মোবাইল টিপে, এরা সব বইয়া বইয়া গেম খেলে, এর জন্য কেউ নিতে চায় না। ডাহা মিথ্যা কথা নূর সাহেব, ডাহা মিথ্যা কথা। কেন এত বড় মিথ্যা কথাটা বললেন? আপনি দেখছেন সৌদি আরব, দুবাই, আবুধাবি, এইসব জায়গায় যে বাঙালিরা কাজ করে, কত কষ্ট করে, এক একজনের ঘাম মাথার থেকে পায়ে পড়তেছে সারাদিন, বউ বাচ্চার সাথে ঠিক মতো কথা বলতে পারে না। এরা কখন কথা কয়ে জানেন? এরা সারাদিন কাজ করবার পর তার রুমে যায়, রান্না করে, খাওয়া দাওয়া করে বিছানার মধ্যে শুয়ে একটু বউরে ফোন করে, একটু ইউটিউব দেখে, একটু এই কন্টেন্ট দেখে। তাদের সম্বন্ধে আপনি এমন একটা কথা বলছেন, যেমন বাংলাদেশের যত প্রবাসী আছে বিশ্বে বিভিন্ন জায়গায়, যারা প্রবাসী এই লেবারের কাজ করতেছে, অন্যান্য চাকরি করতেছে, মাথার ঘাম পায়ে ফেলতেছে, তাদেরকে আপনি বলছেন এরা মোবাইল টিপে। আপনি যদি ইউরোপ আমেরিকান প্রবাসী সম্পর্কে কিছু বলেন নাই, কারণ এই সম্পর্কে আপনার কিছু জানা নাই। আমি জানি না আপনি এদিকে আসছেন কিনা। এখানে অবশ্য যে প্রবাসীরা আছে তারা অনেকদিন যেমন স্টুডেন্ট হিসাবে আসছে, তারাও কাজ করতেছে, তারাও এখানে বিভিন্ন রেস্টুরেন্টে অনেক স্টুডেন্টরা বাসন বাজতেছে আজকেও, তারাও কেউ কাজে ফাঁকি দেয় না। এটা বাংলাদেশ না, কাজে ফাঁকি দিলে পাশের মধ্যে লাথি দিয়ে বাইক দিব, বুঝছেন? কিসব কথাবার্তা বলেন? আপনি একটা শিক্ষিত মানুষ, ঢাকা ইউনিভার্সিটিতে পাস করছেন, আর লগে রাখছেন আর একটা গন্ড মূর্খরে। কি ধরনের কথা বলে আপনার রাশেদ সাহেব কি বললো সেদিন আমির হামজার একটা ওই ঝামেলার পরে? গুপ্ত বানায় দিব, আবার গুপ্ত বানায় দিব। আগে এরকম গুপ্ত ছিলেন। ইজ ইট এ ল্যাঙ্গুয়েজ অফ এ রাজনৈতিক অ্যাসিস্ট্যান্ট অফ প্রাইম মিনিস্টার? হ্যাঁ, আপনি বলতেছেন জামাতকে নিষিদ্ধ করে দাও, জামাত ইসলামকে নিষিদ্ধ করে দাও, যেভাবে আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল। আপনারা মনে মনে কলা খান, আমার মনে হয়। মানে পাগলের সুখ মনে মনে আছে না? আপনাদের অবস্থা হতে জামাতে নিষিদ্ধ করবেন, আপনার সেই ক্ষমতা আছে, আপনি বুঝেন না জামাতের হেলমটা কি, দেখেন না জামাতের। আপনাদের যে সরকার প্রধান উনিও তো সবই করে, আপনি আর প্রতিমন্ত্রী, আপনি জামায়াত ভ্যান্ড করে দিতে চান। ইলিয়াস তো পারেন না, জামায়াতের পিছনে লাগছেন, জামায়াতের পিছনে লাগেন না। আরে বাবা ডেঞ্জারাস। হ্যাঁ, তো যাই আসল কথায় আসি। ওই যে গানটা শুনলাম একটু আগে না, পানের দোকানদার বন্ধু, পানের দোকানদার, ঢাইলা মধু দিলা খিলি, পান পান পান। আপনার ঢাইলা দিছে একদম, ঢাইলার থেকে নামে আসছে ডলি। এর কিন্তু একটা ভিডিও আছে, আপনি জানেন? ডলির একটা ভিডিও আছে ইলিয়াসের কাছে, আমি আমেরিকা থেকে খবর পেয়েছি, রাইখা দিছে। এটা লাস্টে যে মিসাইল ছাড়া যুদ্ধের সময় শেষে যে পারমাণবিক অস্ত্রটা ছাড়ে রাইখা দিছে। সুতরাং বেশি ফাল পাইলেন না, হ্যাঁ, বেশি ফাল পাইলেন না। কারণ এখন যেভাবে আপনাকে নিয়ে এই ইলিয়াস সাহেবের এই কন্টেন্টের পরে বাংলাদেশে কথা হচ্ছে, আপনি নিজেই খেয়াল করে দেখেন। আজকে মহামান্য রাষ্ট্রপতি ইলেকশন হলো, সেইটা নিয়ে কতটুকু কথা হয়েছে, আর আপনাকে নিয়ে কতগুলো কন্টেন্ট হচ্ছে। কেন হচ্ছে? বিকজ অফ ইউর অ্যাটিটিউড, বিকজ অফ ইউর বিহেভিয়ার। আপনার বিভিন্ন ধরনের অশালীন কথাবার্তা এবং রাশেদের অশালীন কথাবার্তার জন্য। ভাই, আপনি একটা জায়গায় আসছেন না, প্রতিমন্ত্রী হয়েছেন, রাশেদ রাজনৈতিক সহকারী হয়েছেন, আপনাদের ওয়েট থাকবে না? আপনি কি একটা কথা বলে ফেলেন কালকে না পরশুদিন দেখলাম, যেটা ভাইরাল হয়ে গেছে, আওয়ামী লীগের মতো জামাতকে নিষিদ্ধ করে দাও। জামাতকে নিষিদ্ধ করে
আওয়ামী লীগের কি লাভ হয়েছে কি ক্ষতি হয়েছে হিসাব দেখেন নাই? বিএনপি কি এটা করতে চায়? আপনার সরকার প্রধান এটা করতে চায়? চায় না মিস্টার হক, চায় না। আপনার সম্পর্কে তো কমপ্লেন করতে গেলে 2 ঘন্টা ভিডিও বানানো যায়। 2 দিন আগে একটা ভিডিও বানাইছি না, ওই যে মেহেন্দি অ্যান্ড সাফাদিনী দিয়া, এগুলো কি সব মিথ্যা কথা? তো প্রমাণা দিয়েছে, ফিলিস্তিনি রাষ্ট্রদূত কথা বলতেছে, কই প্রতিবাদ করছেন? ইলিয়াস হোসেনের এত বড় একটা কন্টেন্ট গুলো আপনি এর প্রতিবাদ করেন, ইলিয়াস হোসেন ওই জায়গায় মিথ্যা কথা বলছে, ওই জায়গায় মিথ্যা কথা বলছে, এগুলো সব ভুয়া। এই যে এই লোক দেখেন, এই লোকের পয়সা দিয়ে কয়েছে ইলিয়াস, প্রমাণ করেন। পাবলিক তো প্রমাণ চায়। আপনি যদি গায়ের জুড়ে খালি কথা বলেন তাহলে তো হবে না, আপনি প্রুফ করেন। আপনারা বলতেছেন আপনার লোকজন যারা আপনার নিয়ে আপনার ফরে ভিডিও বানাইতেছে তারা বলতেছে ইলিয়াসের কাছে কোনো প্রমাণ নাই। ইলিয়াসের কাছে তো প্রমাণ লাগবে না, ইলিয়াস তো ইলিয়াসের কথা বলে নাই। ইলিয়াস বলছে যে সমস্ত মানুষ আপনার সম্পর্কে, আপনার দল সম্পর্কে, যে সমস্ত বিদেশিরা প্রবাসীরা আপনার দলের মেম্বার ছিল তাদের ইন্টারভিউ নিছে, সেটা প্রতিবাদ করেন। সেটা না করলে আপনি আছেন ইলিয়াস হ্যান্ড করছে পিনাকিদের সম্পর্কে বলতেছেন। একটা কন্টেন্টে দেখলাম পিনাকি ইলিয়াস বিদেশি বইয়া আপনার কন্টেন্ট বানায়, পয়সা কামায়। হ্যাঁ কামায়, হালালের পয়সা কামায়। হ্যাঁ, কন্টেন্ট বানালো হালাল, কিন্তু মেহেন্দিয়াল সাফাদির কাছ থেকে টাকা নেওয়া কিন্তু হালাল না মিস্টার নূর। একবার ভাইবেন কোনটা হালাল কোনটা হারাম, নিশ্চয়ই জানেন, ইউ আর এডুকেটেড পার্সন। হ্যাঁ, তো আসছেন সরকারের কাজ করেন। এই পর্যন্ত প্রবাসীদের জন্য কতটুকু করছেন আমরা কেউই জানি না, কোনো কিছু দৃশ্যমান নয়, কিছু করবেন কিনা তাও জানি না। তবে আপনি যে ফিনান্সিয়ালি বেশ উপরে উঠছেন এটা তো দৃশ্যমান, মানুষ দেখতেছে না এটা। আপনি হেলিকপ্টার ছাড়া পটুয়াখালী যান না এখন, তাই না? কত টাকা ভাড়া লাগে, কত টাকা বেতন, মানে আপনি কমপ্লেন বেতন কম। আবার আপনি হেলিকপ্টার দিয়ে যান, আপনার আত্মীয় স্বজন এই যাদের কথা বলছে ইলিয়াস মিথ্যা কথা বলছে, আপনার ভগ্নিপতিদের কথা বলছে মিথ্যা কথা বলছে, তার ফ্ল্যাট নাই, তার বাড়ি হচ্ছে না, আপনার সমুদ্রের বাড়ি হচ্ছে না, আপনার শালার বাড়ি হচ্ছে না, আপনার আব্বা টাকা কামাচ্ছে না। বলেন এগুলো এসা আমাদের কাছে, পাবলিকরে বুঝান যে ইলিয়াস সব মিথ্যা কথা বলছে। আমরা ইলিয়াসকে বয়কট করবো, ইলিয়াসকে আমরা দূর করবো, চিচি করবো, বাট ইট শুড বি প্রুভড। ইলিয়াস তো কোনো প্রমাণের অপেক্ষা রাখে না। ইলিয়াস যেটা প্রমাণের জন্য রাখছে সেটা হলো ওই আপনার ললিকা ভিডিও, ওইটা তো সে রেখে দিচ্ছে, এটা তো দেয় নাই। কিন্তু যেগুলো দিছে এগুলো সত্য নাকি সত্য না মিথ্যা প্রমাণ করেন, দ্যাটস ইট, শেষ ঝামেলা। আমরা আপনাকে মাথায় তুলে রাখবো। তো মূল কথা হচ্ছে যে আমি আপনার সাথে পারলাম না, আপনার আরেক আত্মীয় রেজা ধরলাম, অমুক রেজা ধরলাম, দ্যাট ইজ নট দ্য সিস্টেম। আপনি ইলিয়াসের সাথে না পেরে আসিয়া উল্টাপাল্টা জবাব দিতেছেন, ইলিয়াস জামাতের দালাল, ইলিয়াস অমুক তমুক, জামাত ইসলামের বের করে দাও। ইটস নট ইজি, হ্যাঁ মিস্টার নূর, ইটস নট সো ইজি। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন, আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।